এখন নির্বাচনে তো আপনি একটা সৎ মানুষকে দাঁড়াতেই দেবেন না। একজন কলেজের প্রিন্সিপাল তিনি যে প্রিন্সিপাল নিয়ে চলতে চান, তারা কি নির্বাচনে দাঁড়িয়ে ওই আইন সভায় যেতে পারবেন? রাজনীতিবিদ তারা দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দেয়, দুর্বৃত্তরা রাজনীতিবিদের কাছে আশ্রয় পায়। আমি লুঙ্গির জন্য, আমি 1000 টাকার জন্য আমার ভোট বিক্রি করেছি, আর ওনাদের বিবেক 1000 কোটি টাকার জন্য বিক্রি করেছেন। দুইজনেই বিক্রি করছি, কেউ হয়তো বেশি দাম পাচ্ছে, কেউ কম দাম পাচ্ছে। আমরা তো রাজনীতিতে এটা দেখতে চাই না। আজকে আবার নতুন করে আন্দোলন বা কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো, বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলন। তারা 12 দিনের যুগপৎ আন্দোলন ঘোষণা দিয়েছে। এইটিকে মানে তাদের একটা কর্মসূচি আমরা দেখেছি গত মাসে, মানে সামনে তো নির্বাচন আসলে খুব বেশি দেরি নেই, মানে ডিসেম্বরে নভেম্বরে হয়তো ইশতেহার বা ডিসেম্বরে ইশতেহার ঘোষণা হবে। এর আগে এই আন্দোলন এবং এই যে অমীমাংসিত যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সমাধান না হওয়া, নির্বাচনটা আসলে কতটা অনিশ্চিত, এবং এই আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন? এখানে দুই ধরনের সন্দেহ মানুষের মধ্যে আসছে। একটা হলো যে নির্বাচনটা কি নিশ্চিত করতে চায় নাকি অনিশ্চিত করতে চায়, এটা একটা দিক। দ্বিতীয়ত, আগামী নির্বাচনের আগে যে দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবিটা কি বাস্তবায়ন করা সম্ভব? তাহলে এটা একটা দাবি হিসেবে থাকতে পারে। এখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পার্লামেন্টে গিয়ে তারা আইন যদি করেন, আমাদের সংবিধানে এটা পাল্টানোর সুযোগ আছে। আমাদের সংবিধান আছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। তাহলে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়াটা পাল্টে দিয়ে তখন আমরা পিআরে যেতে পারি। পৃথিবীর অনেক দেশে পিআর আছে। পিআরের কী কী জটিলতা আছে, আমরাও পিআরের কথা বলি, কিন্তু পিআরটা কীভাবে প্রয়োগ করা হবে, পিআরের জন্য প্রি রিকুইজিটসগুলো কী কী, গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা করতে হবে কীভাবে, সেগুলো আলোচনা আমাদের খুব দরকার। এখন নির্বাচনে তো আপনি একটা সৎ মানুষকে দাঁড়াতেই দেবেন না। নির্বাচনে টাকার খেলা হলে একজন স্কুলের হেডমাস্টার দীর্ঘদিন শিক্ষকতা করিয়েছেন, মানুষ গড়ার কারিগর ছিলেন। একজন কলেজের প্রিন্সিপাল তিনি যে প্রিন্সিপাল নিয়ে চলতে চান, তারা কি নির্বাচনে দাঁড়িয়ে ওই আইন সভায় যেতে পারবেন? আইন সভায় তো যাবে ব্যবসায়ীরা, যারা সারা জীবন করবে ব্যবসা, মুনাফা করবে এবং কিভাবে নিজের সম্পদ বাড়ানো যায় সেটা চেষ্টা করে, তারপরে আবার তারা পার্লামেন্টে যাবেন, তাদের সম্পদকে কীভাবে আইনগতভাবে রক্ষা করা যায় এবং পার্লামেন্টারি সুবিধা নিয়ে সম্পদ কীভাবে আরও বাড়ানো যায়। তাহলে এই জন্য আমাদের দেশের রাজনীতিটা দেখুন, রাজনীতি এবং দুর্বৃত্ত হাত ধরাধরি করে চলে। রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ তারা দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দেয়, দুর্বৃত্তরা রাজনীতিবিদের কাছে আশ্রয় পায়। এই জন্য বলে যে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে আর দুর্বৃত্তদের রাজনীতিকরণ হয়েছে। আমরা এটার বিপরীতে একটা গণতান্ত্রিক পরিবেশ পেতে চাই না। সেই পরিবেশ নিয়ে আন্দোলনের কথা, সেই পরিবেশ নিয়ে আলোচনার কথা যদি থাকে খুবই ভালো। কিন্তু মানুষকে যদি আমি কখনো বেহেস্তের লোভ দেখাই, মানুষকে যদি কখনো টাকার লোভ দেখাই, মানুষকে যদি শাড়ি লুঙ্গির লোভ দেখাই, তাহলে আর যাই হোক, মানুষের তো আমি চরিত্র গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করলাম না, মানুষকে বরঞ্চ প্রলুব্ধ করলাম। এবং মানুষ বুঝলো যে আমি শাড়ির জন্য, আমি লুঙ্গির জন্য, আমি 1000 টাকার জন্য আমার ভোট বিক্রি করেছি, আর ওনাদের বিবেক 1000 কোটি টাকার জন্য বিক্রি করেছেন। দুইজনেই বিক্রি করছি, কেউ হয়তো বেশি দাম পাচ্ছে, কেউ কম দাম পাচ্ছে। আমরা তো রাজনীতিতে এটা দেখতে চাই না। ফলে আমরা মনে করি রাজনীতিতে মূল বিষয়গুলো এখন হওয়া উচিত। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে, সেই সরকার জনগণের কাছে যে কমিটমেন্টটা ছিল, এই কমিটমেন্টটা পূরণ করার পথে হাঁটবে। কমিটমেন্ট 3টা কমিটমেন্ট ছিল। একটা হলো সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। 2, দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার নামে যা হয়েছে দুর্বৃত্তপনা, যা হয়েছে দুর্নীতি, যা হয়েছে টাকা পাচার, এগুলো বন্ধ করতে হবে। 3, দুঃশাসনের ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ হয়েছে, মানুষ যে নানাভাবে নিপীড়িত হয়েছে, সেই নিপীড়িত মানুষদেরকে যেমন তাদেরকে একটা দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, আর ভবিষ্যতে কেউ যেন এরকম নিপীড়ন করতে না পারে সেই জন্য পুলিশ, আর্মি, প্রশাসনকে কেউ যেন আর নিজস্ব দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে না পারে। এই কাজগুলো করলে তখন কিন্তু মানুষ মনে হতো যে অভ্যুত্থানের পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা করেছি। এখন যদি অভ্যুত্থানের পরে একই পরিস্থিতি থাকে, তাহলে মানুষ মানে নতুন বাংলাদেশ বললে আসলে আমরা যেটি আশা করেছিলাম সেই দিকে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো মানুষ বুঝতো যে হ্যাঁ, আজকে যেটি বলছিলেন যে এক ধরনের পরিত্রাণ চাচ্ছে, সেই জায়গাটা না হয়ে হয়তো যে জনপ্রিয়তা নিয়ে এসেছে। একটা কথা বলে একটু শেষ করি। আমাদের দুটো প্রবণতা তৈরি হয়েছে। একটা জরিপের বলছে যে 46% মানুষ নাকি তারা বাংলাদেশে আশা রাখে না। এটা কতটা একটা মানে বিপজ্জনক তথ্য। আর একটা বিষয় বলে, একটা সাইকোলজিক্যাল প্রবলেম এখন তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে এখন আনহ্যাভেন। মানে হচ্ছে মানুষ কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না।